Um, Hi everyone. Good evening from my side and সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত রাতে জয়েন করার জন্য। হোপফুলি সবার হাতে খাবার দাবার কফি আছে, ক্লাসের মাঝখানে কেউ ঘুমিয়ে যাবে না। Um, just a second. Okay. So, আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে প্রপারলি? ওকে, সরি ফর দ্য ডিলে। জুম কানেক্ট করতে সবকিছু সর্ট আউট করতে একটু সময় লাগছিল। সো আমাদের আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি এক্সপ্লোরিং থাইরয়েড। সো আমি চাচ্ছি যে থাইরয়েডের টপিকটা পড়ানোর ভিতর দিয়ে আমি আসলে কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। প্রশ্নগুলো কি আমি আস্তে আস্তে এক্সপ্লোর করব। তো এক্সপ্লোরিং থাইরয়েড নামটা এটা হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা থাইরয়েড টপিক থেকে এ টু জেড এমআরসিএস এর যা যা কোশ্চেন কমনলি আসে, প্রত্যেকটা কোশ্চেন এমআরসিএস পার্ট এ, পার্ট বি, এভরিথিং আমি সবকিছু এখানে কাভার করার চেষ্টা করেছি। রিকল কোশ্চেন গুলো থেকে আমি এখানে কোশ্চেন কিছু অ্যাড করেছি। তো আমার মনে হয় যে এই টোটাল টপিকটার ক্লাস শেষ করলে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যে প্রশ্নগুলোর আসলে আমরা একটা ভেগ আনসার সবসময় দিয়ে থাকি। যে সবাই জিজ্ঞেস করে যে ইএমআরসিএস কিভাবে পড়বো, আপু আপনি কিভাবে কোশ্চেন সলভ করতেন, বা আমি যখন বলি যে আগে কোশ্চেন সলভ করে পরে বই ধরা ভালো, তো ওইটাও অনেকের রিলেট করতে একটু অসুবিধা হয় যে আগে কিভাবে বই না পড়ে কোশ্চেন সলভ করব। তো ওই জন্য আমি টোটাল একটা প্রেজেন্টেশন আকারে জিনিসটা বানিয়েছি। তো আমার মনে হয় যে ওভারঅল জিনিসটা হেল্পফুল হবে। আমি ট্রাই করব জিনিসটা আজকের মধ্যে কমপ্লিট করার, বাট যদি দেখি যে বেশি রাত হয়ে যায় অ্যান্ড যদি দেখি যে এটা আসলে টু মাচ হয়ে যাচ্ছে, তাহলে আমি ভাগ করে আবার কালকে বাকিটা কমপ্লিট করব। সো লেটস স্টার্ট। এমআরসিএস এর টোটাল এক্সাম ডিজাইনটা এখানে আমি অ্যাড করেছি। যে এমআরসিএস পার্ট এ তে আমাদের মেইন টপিকগুলো হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, অ্যান্ড দেন সেটা এটা হচ্ছে পেপার 1, অ্যান্ড পেপার 2 তে থাকবে হচ্ছে বেসিক সার্জিক্যাল প্রিন্সিপাল, প্রি অ্যান্ড পোস্ট অপ কেয়ার অ্যান্ড সার্জিক্যাল টেকনিক, অ্যান্ড ইএনটি সার্জারির মধ্যে আসলে থাইরয়েড ইনক্লুডেড। সো আর পার্ট বি তে এখানে অ্যানাটমি অ্যান্ড প্যাথোলজি, ক্রিটিক্যাল কেয়ার, সরি আমি জিনিসটা এভাবে করি তাহলে আমার একটু কার্সর দিয়ে দেখাতে সুবিধা, আদারওয়াইজ প্লে করলে আমি আসলে কার্সর দিয়ে পয়েন্ট আউট করতে পারছি না, তো ইটস আ বিট আনকমফোর্টেবল। সো এখানে পার্ট বি এর টপিকগুলো হচ্ছে মূলত নলেজ সেকশনে অ্যানাটমি, প্যাথোলজি, ক্রিটিক্যাল কেয়ার। তো প্রত্যেকটা ক্যাটাগরিতেই আসলে থাইরয়েড টপিকটা একটু একটু করে ইনক্লুড করা সম্ভব, আর তারপরে হিস্ট্রি এক্সামিনেশন তো আছেই। তো স্কিল পার্টে দুইটা আরো সেকশন আছে, কমিউনিকেশন অ্যান্ড প্রসিডিওর। ওই দুটোর মধ্যে থাইরয়েড টপিকটা ইনক্লুড করা যায় না, সেই জন্য আমি ওই টপিক দুটো এখানে অ্যাড করিনি। ওকে, সো ফার্স্টে আমরা একটা কোশ্চেন সলভ দিয়ে শুরু করব। সে ফর আমরা ইএমআরসিএস সলভ করছি, তো ওখানে তো আসলে কোশ্চেনগুলো একটু হ্যাপাজার্ডলি থাকে, কোশ্চেনগুলো টপিক ওয়াইজ ভাগ করা থাকে না। তো কোশ্চেন যখন আমি একটা ফার্স্ট একটা কোশ্চেন পাবো, আমি জাস্ট এরকম একটা কোশ্চেন পাবো। এটা কিন্তু কোনো টপিক ওয়াইজ যে আচ্ছা এটা হেড হেড আর নেক, এখন জানি না এখন মডিফাইড ভার্সনে ওরা টপিক অর্গানাইজ করে দেয় কিনা, বাট আমরা যখন পড়েছিলাম ইট ওয়াজ কোয়াইট হ্যাপাজার্ড। তো আমি যেটা করতাম যে আমি যখন কোনো কোশ্চেন সলভ করতাম, আমি কোশ্চেনের পাশে আমি ছোট করে লিখে রাখতাম যে
এটা এই টপিকের কোশ্চেন। তো সেটা যেটা হেল্প করতো সেটা হচ্ছে যে আমি যখন সেকেন্ড রিভিশন দিব তখন আমার জন্য টপিক ওয়াইজ জিনিসটা ভাগ করতে, ইভেন সেকেন্ড বা থার্ড রিভিশনের সময় আমি যদি চাই যে আমি আজকে শুধুমাত্র ইএনটি সার্জারি বা আজকে শুধু থাইরয়েডের কোশ্চেন সলভ করব, তো আমি জাস্ট বই পড়তে পড়তে যেটা যেটা পাশে থাইরয়েড লেখা আমি শুধু সেই কোশ্চেন গুলো সলভ করে যাব। তো দিস ওয়াজ মাই ট্যাকটিক। আর কেউ যদি মনে করে যে না আমি প্রত্যেকবারই একইভাবে কোশ্চেন সলভ করে গেলে আমার সমস্যা নাই, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। সো ফার্স্ট কোশ্চেনটা এরকম, ডিউরিং আ ডিফিকাল্ট থাইরয়েডেক্টমি hemorrhage is noted from the thyroid ima vessel, from which structure does the vessel usually rise? সো এখানে একটা থাইরয়েডেক্টমি চলছে, এই জন্য এই এমআরসিএস এর কোশ্চেন গুলো আসলে একটু প্র্যাকটিক্যালি রিলেটেবল বেশি, যে ওরা একটা সিনারিও বেস করে যেহেতু বলে যে আচ্ছা একটা থাইরয়েডেক্টমি হচ্ছে বা তুমি একটা পেশেন্ট এএনই তে রিসিভ করছো, এরকম একটা সিনারিও বেসড কোশ্চেন থাকে। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের জন্য রিলেট করাটা একটু ইন্টারেস্টিং। তো বেসিক্যালি কিন্তু এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যানাটমি কোশ্চেন। দে কুড হ্যাভ জাস্ট আস্কড যে ফ্রম হুইচ ভেসেল থাইরয়েড ইমা ভেসেল অ্যারাইজ, একটা লাইনেই তারা কোশ্চেনটা করতে পারতো। সো আমার অপশন থাকবে এক্সটার্নাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড, ব্র্যাকিওসেফালিক, অ্যাক্সিলারি আর্টারি, সুপিরিয়র থাইরয়েড আর্টারি। সো এই কোশ্চেনটা দুই ভাবে সলভ করা যেতে পারে। এই কোশ্চেনটা একরকম ভাবে সলভ করা যেতে পারে যে আমি জাস্ট ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি দেখে নিলাম আর আমি মনে রাখলাম যে হ্যাঁ থাইরয়েড ইমোফেসেল ব্র্যাকিওসেফালিক আর্টারির ব্রাঞ্চ, এভাবে করা যেতে পারে। আর যেটা করা যেতে পারে যে এই কোশ্চেনটা থেকে আমার টোটাল টপিকটা কি, আর্টারি সাপ্লাই অফ থাইরয়েড বা আমি গ্রস অ্যানাটমি অফ থাইরয়েড। সো আমি এই কোশ্চেনটার সাথে টপিক হিসাবে আমি টোটাল আর্টারি সাপ্লাই অফ থাইরয়েডটা পড়ে ফেলতে পারি। সো ওইটা কিন্তু আমি বলবো যে এইভাবে যদি আমি এটার সাথে রিলেট করে একটা টপিক পড়ে ফেলি, তো আমার পরবর্তীতে হয়তো বা আরো 2-3টা কোশ্চেন আসবে থাইরয়েডের ব্লাড সাপ্লাই নিয়ে। তো ওই ওই সময় কিন্তু আমার ওই টপিকটা আলাদা করে পড়তে হবে না, আমি ওই কোশ্চেন গুলো আমি অ্যান্সার করতে পারবো। সো দিস ইজ দ্য বেসিক ট্যাকটিক অফ সলভিং দ্য কোশ্চেন। সো এখানে যখন আমি এই কোশ্চেনটা দেখবো আমার তখন মাথায় থাকবে যে আচ্ছা টপিকটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ থাইরয়েড, আমি টোটাল ব্লাড সাপ্লাই অফ থাইরয়েডটা পড়ে ফেলবো কোন একটা, বা টোটাল গ্রস অ্যানাটমিটা পড়ে ফেলবো। এরপরে আমার যত কোশ্চেন আসবে থাইরয়েডের অ্যানাটমি নিয়ে সেটা আমি তখন আমার ওই আগের পড়ার উপর ভিত্তি করে আমি অ্যান্সার করতে পারবো, বা আমি প্রত্যেকবার আবার নতুন করে দেখে নিতে পারি, দ্যাট জাস্ট মিনস রিপিটেড রিভিশন। সো দ্যাটস জাস্ট ফাইন। সো এটার সাথে আমি এই টপিকটা অ্যাড করলাম যে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি। সো থাইরয়েড গ্ল্যান্ডের গ্রস অ্যানাটমি যেটা সেটা হচ্ছে যে দুইটা লোব থাকবে, একটা ইসথমাস থাকবে, এটা নতুন কোনো কিছু না, রাইট অ্যান্ড লেফট লোব। অ্যান্ড টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটা সারাউন্ডেড থাকে হচ্ছে প্রিট্রাকিয়াল লেয়ার অফ ডিপ ফাসা দিয়ে। এটা আমি বোল্ড করে আন্ডারলাইন করার একটা স্পেশাল রিজন আছে। কি রিজন আছে এটা পরে যখন আমি ফার্দার স্লাইড গুলোতে যাব এটা তখন আরো ভালো বোঝা যাবে। বাট এখনকার পর্যন্ত এই ইনফরমেশনটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে সারাউন্ডেড বাই প্রিট্রাকিয়াল লেয়ার অফ ডিপ ফাসা, এই কথাটা খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, মে বি অ্যাটাচড টু দ্য ফোরামেন সিকাম অ্যাট দ্য বেজ অফ দ্য টাং, এই কথাটাও খুব ইম্পর্টেন্ট। এই কথাটার সাথেও থাইরয়েডের দুটো কনজেনিটাল অ্যাবনর্মালিটি ইয়ে করা যায়, রিলেট করা যায়। তো এটা আমি পরে আবার যখন আরো কোশ্চেন অ্যাড করব তখন এটা বোঝাটা একটু ইয়ে হবে। বাট এই দুইটা লাইনই খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার লাইনটা হচ্ছে যে থাইরয়েডটা সারাউন্ডেড থাকে প্রিট্রাকিয়াল লেয়ার অফ ডিপ ফাসা দিয়ে। 2 নাম্বার কথাটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাটাচ থাকে ফোরামেন সিকামের সাথে। ওকে, সো লেটস কাম টু দ্য আর্টারিয়াল সাপ্লাই। এখন এই গ্রস অ্যানাটমির মধ্যে আরো অনেক কথাবার্তা আছে, কেউ যদি বিডি বা দত্ত থেকে টোটাল গ্রস অ্যানাটমি আরো ভালো মতো পড়তে চায় আমার তাতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে অ্যাড করেছি সেই লাইনগুলোই যেই লাইনগুলো থেকে কোশ্চেন আমি রিকলে খুঁজে পেয়েছি। অলরাইট, সো এরপর হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই। আর্টারিয়াল সাপ্লাই হচ্ছে বেসিক্যালি 3টা জায়গা থেকে আসে, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। মোটামুটি 80-90% ক্ষেত্রে এই দুটো আর্টারি থেকে সাপ্লাই আসবে। সুপিরিয়র থাইরয়েড আর্টারি হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, এই কথাটাও যতটুকু ইম্পর্টেন্ট এটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ফার্স্ট ব্রাঞ্চ, এই কথাটাও ততটুকুই ইম্পর্টেন্ট। সো এখন যদি ওই লেজ ধরে ধরে পড়ার একটা বিষয় থাকে, তো এখন যদি কেউ সুপিরিয়র থাইরয়েড আর্টারি ফার্স্ট ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এই লাইনটা পড়তে পড়তে যদি কারো মনে হয় যে তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির আর কি কি ব্রাঞ্চ আছে আমি ওইটা এটার সাথেই পড়ে ফেলি, সেটা কিন্তু একটা যথেষ্ট ভালো একটা ট্যাকটিক। বিকজ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চের উপরেও আরো কয়েকটা কোশ্চেন পরবর্তীতে পাওয়া যাবে ইএমআরসিএস এ খুঁজলে। সো এখান থেকে কিন্তু এইটা পড়ে নেওয়া যেতে পারে। অ্যান্ড দেন
ইনফিরিয়র থাইরয়েড আর্টারি ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। এখান থেকে যেটা পড়া যেতে পারে সেটা হচ্ছে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক ইজ ইটসেলফ আ ব্রাঞ্চ অফ সাবক্লাভিয়ান আর্টারি। সো ওখান থেকে সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ পড়তে পারেন। সো এইভাবে করে আসলে মানে আমি হচ্ছে বেসিক্যালি ফার্স্টে পাতা, তারপরে ডাল, তারপরে মূল গাছটা, তারপরে শিকড়, এইভাবে পড়াটা আমার পছন্দ। কারোর যদি মনে হয় যে আমি বই থেকে আগে টোটাল টপিকটা পড়বো, সেটাও মোস্ট ওয়েলকাম, যার যেভাবে সুবিধা লাগে। সো এরপরে হচ্ছে থাইরয়েড ইমা। এটা ব্র্যাকিওসেফালিক আর্টারি বা আর্চ অফ দি আওর্টা থেকে আসতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো অপশনের মধ্যে ব্র্যাকিওসেফালিক আর্টারি ছিল, যদি আমরা প্রিভিয়াস স্লাইডটাতে দেখি। আর অনেক সময় ব্র্যাকিওসেফালিক আর্টারি না থেকে আর্চ অফ দি আওর্টা থাকতো। দুটো একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, সো যে কোনো একটা চুজ করতে হবে। ওকে, এরপর আসছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ সুপিরিয়র অ্যান্ড মিডল থাইরয়েড ভেইন গিয়ে ড্রেন করবে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইনে। সেম একই জিনিস, ইন্টারনাল জুগুলার ভেইনের কি কি ট্রিবিউটারি, এটা কিভাবে ফর্ম হয়, এই সাথে এটা পড়ে আসতে পারেন। And then inferior thyroid vein in the brachiocephalic vein. So brachiocephalic vein কিভাবে ফর্ম হচ্ছে, কোথায় গিয়ে ড্রেন করছে, এটাও পড়ে আসতে পারেন। তো এই জিনিসগুলো আসলে এইভাবে রিলেট করে একটার সাথে একটা মেনটেন করে পড়তে হবে। And then lymphatic drainage, prelaryngeal, pretracheal, paratracheal, upper and lower deep cervical and brachiocephalic. আচ্ছা, এই লিম্ফ্যাটিক ড্রেনেজটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আমরা মোটামুটি ক্লাসের শেষের দিকে গিয়ে বুঝতে পারবো, বাট বেসিক্যালি লিম্ফ্যাটিক ড্রেনেজ, যে কোনো অর্গানের লিম্ফ্যাটিক ড্রেনেজ ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা এই দুইটা স্লাইড থেকে আমরা মোটামুটি কি বুঝতে পারলাম, যে এই একটা কোশ্চেন এবং এই কোশ্চেনের সাথে রিলেট করে আমার মোটামুটি থাইরয়েড গ্ল্যান্ডের টোটাল গ্রস অ্যানাটমিটা পড়া হয়ে গেল। আচ্ছা, এটা আমার ক্লাসের সাথে সাথে এখন বসে কারোর মনে রাখতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট শুনে গেলেই হবে। আমি এটার পিডিএফ ফাইল, ক্লাসের রেকর্ডেড ভার্সন সবকিছু আপলোড করব। And those who are foreigners, those who are not able to follow this class because I'm taking it in Bengali, we will upload the English translated version for you as well. So এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, জাস্ট একটু দেখে যান তাহলেই হবে। আচ্ছা, সো এরপরে স্লাইডে আমি একটা ছবি অ্যাড করেছি। এই ছবিটা অ্যাকচুয়ালি কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, বাট আমি বলবো যে এটা নিটার থেকে এইটা রিলেটেড আরো কিছু ছবি দেখাটা ভালো, কারণ এখানে আসলে আরো কিছু নেক মাসেল টাসেল আছে, ওই জিনিসগুলো। এখানে জাস্ট আমি গ্রস থাইরয়েড গ্ল্যান্ডের একটা ছবি দেখাতে চাচ্ছি। দিস ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। ওকে, সো মেইন ইম্পর্টেন্ট বিষয় যেটা যেটা আমার পরবর্তী স্লাইডে আছে, এইখানে থাইরয়েড কার্টিলেজের ভার্টিব্রাল লেভেলটা খুব ইম্পর্টেন্ট, C4-5। ওকে, অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজের লেভেলটা হচ্ছে C6। যে কোনো ভার্টিব্রাল লেভেলই MRCS এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো ল্যান্ডমার্ক, যে কোনো সারফেস মার্কিং জাতীয় জিনিস। তো এইটা হচ্ছে C4-5 লেভেল, এটা হচ্ছে C6 লেভেল। সো এই দুটার মধ্যে ক্রিকোথাইরয়েড মেমব্রেন থাকে। আমরা যখন কোনো ইমার্জেন্সি এয়ারওয়ে ক্রিকোথাইরয়েডোটমি করি, আমরা ক্রিকোথাইরয়েডোটমি, ট্র্যাকিওস্টমি, এগুলো হচ্ছে ইমার্জেন্সি এয়ারওয়ে মেনটেন করার জন্য তৈরি করা হয়। সো এই জায়গাটাতে আমরা ইনসিশন দেই। সো এটা থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে, ওর বিশাল একটা সিনারিও দিতে পারে যে একটা পেশেন্ট আরটিএ এন্ড তারপরে এটা এএনইতে তুমি পেশেন্টটা রিসিভ করছো, এখন পেশেন্টের স্যাচুরেশন এত, ব্লাড প্রেশার এত, পালস এত। সো বেসিক্যালি পেশেন্টটা তুমি যখন কথা বলতে গেলে তুমি দেখলা যে পেশেন্ট ক্যানট মেক হিজ অর হার ওন এয়ারওয়ে। So you need to create intubation করতে গিয়ে failed intubation, so we need to make an emergency airway. So which level can that be done? So at the level of C5 and C6, between C5 and C6 along the cricothyroid membrane. ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। আচ্ছা, এটার আশেপাশে আর্টারি সাপ্লাই আর ভেনাস ড্রেনেজ আমরা যেটা পড়লাম ওইটা একটু দেখে নেই। সো এটা হচ্ছে উপর থেকে নেমে আসছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি অ্যান্ড অ্যালং দ্য আর্টারি দেয়ার ইজ দ্য ভেইন, অ্যান্ড নিচের থেকে যাচ্ছে হচ্ছে এটা মিডল থাইরয়েড ভেইন, আর এটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড ভেইন, আর এটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। ওকে, সো এই হচ্ছে আর্টারি সাপ্লাই অ্যান্ড ভেনাস ড্রেনেজ। আর এই যে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, এখান থেকে যাচ্ছে হচ্ছে থাইরয়েড আইমা ভেসেল। সো দ্যাটস ইট। আর নিচে ছোট্ট করে একটা মেরুন লেখা আছে, রিং 2-3-4 হোল্ডস দ্য ইসমাস ফ্লোর। সো ইসমাসের ফ্লোরটা থাকে হচ্ছে ট্রাকিয়ার সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ রিং এর অপোজিটে। সো এখান থেকেও কখনো কখনো কোশ্চেন আসতে পারে। সো টিল নাও যেই টপিকগুলো আমি বললাম সেটা হচ্ছে যে এই
থাইরয়েডের আর্টারি সাপ্লাই, থাইরয়েডের গ্রস অ্যানাটমিটা দেখলাম, অ্যান্ড দেন আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ। তাহলে এটা হচ্ছে আমার একদম থাইরয়েডের যে শুরুর লেভেলের পড়াটা, সেটা আমার এতটুকু ছিল। ওকে, এখানে যে মোর অ্যানাটমির মধ্যে আমি যেই জিনিসগুলো ইনক্লুড করেছি, এটা আমি ইনক্লুড করেছি এমআরসিএস পার্ট বি এর একটা বই থেকে। সো এমআরসিএস পার্ট বি তে যেটা হয়, অ্যানাটমির একটা স্টেশন থাকবে। অ্যানাটমির 3টা স্টেশন থাকে। 3টা স্টেশন, একটা স্টেশনে হয়তো একটা অ্যাবডোমেনের একটা ছবি দিল, একটা স্টেশনে হয়তো বা একটা হেড নেকের একটা ছবি দিল, আর একটা স্টেশনে হয়তো বা একটা লিম্বের একটা স্কেলেটন বা এরকম একটা কোনো ডিসেকশন থেকে কোশ্চেন করলো। তো ওইখানে জাস্ট টেবিলের মানে ভাইভা বোর্ড যেরকম হয় আর কি, জাস্ট শর্ট কোশ্চেন অ্যান্সার। তো কোশ্চেন এরকম হতে পারে যে হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ দ্য থাইরয়েড। এটা পার্ট এ তে এমসিকিউ হিসাবেও আসতে পারে, পার্ট বি তে এটা শর্ট আনসার কোশ্চেন হিসাবেও আসতে পারে। টোটাল 9 মিনিটের একটা স্টেশন থাকে। 9 মিনিট একটা স্টেশনে কোশ্চেন সে ফর 11টা 12টা কোশ্চেন থাকে। সো থাইরয়েড ইজ সাপ্লাইড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক ফাইবারস গুলো আসে হচ্ছে ভেগাস থেকে, সিম্প্যাথেটিক ফাইবার গুলো আসে হচ্ছে সুপিরিয়র মিডল অ্যান্ড ইনফিরিয়র গ্যাংলিয়া থেকে। সো এটুকু বললেই এনাফ। এমব্রায়োলজিটা ইম্পর্টেন্ট। এই এমব্রায়োলজিটাতে আসছি যে আমরা ফার্স্ট স্লাইডে যেটা দেখলাম যে থাইরয়েড হচ্ছে ফোরামেন সিকামের সাথে অ্যাটাচড থাকতে পারে। সো থাইরয়েডের ডেভেলপমেন্ট হয় হচ্ছে ফোরামেন সিকাম থেকে 2/3 অ্যালং দ্য লেংথ অফ দ্য টাং ফ্রম দ্য টিপ। সো টাঙের যে অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 এর জাংশনে ফোরামেন সিকাম, ওখান থেকে থাইরয়েডটা ডেভেলপমেন্ট হয়ে নিচের দিকে আসে। সো সেই ডিসেন্টটা যদি ইনকমপ্লিট হয়, তাহলে ওখান থেকে যে কনজেনিটাল কন্ডিশনটা হতে পারে সেটা হচ্ছে লিঙ্গুয়াল অ্যান্ড পিরামিডাল থাইরয়েড। এটা এতটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই পাথওয়েটার যদি ইনকমপ্লিট ক্লোজার হয়, তাহলে হতে পারে থাইরোগ্লসাল সিস্ট। যে থাইরোগ্লসাল সিস্টটা কিনা টাং প্রোট্রুশনের সাথে মুভ করবে। সো দিস ইজ এটা একটা ট্যাকটিক থাইরয়েড, কোনো থাইরয়েড সোয়েলিং থেকে থাইরোগ্লসাল সিস্টটা ডিফারেন্সিয়েট করার। সো এই জিনিসটা, এই বেসিকটা ইম্পর্টেন্ট। এটা অনেক সময় পার্ট বি এর ভাইবার কোশ্চেন হতে পারে, এটা অনেক সময় পার্টের এমসিকিউ এর কোশ্চেন হতে পারে। আবার যখন থাইরয়েড এক্সামিনেশন করতে দিবে, ওখানেও এটা কোশ্চেন হতে পারে যে থাইরোগ্লসাল সিস্টটা কেন টাং প্রোট্রুশনের সাথে মুভ করে, আর থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ কেন ডিগ্লুটেশনের সাথে মুভ করে। সো এই কোশ্চেন দুটো খুব ইম্পর্টেন্ট। ভার্টিব্রাল লেভেলের কথা তো আমি অলরেডি বললাম। হোয়াই ডাজ থাইরয়েড মুভ উইথ ডিগ্লুটেশন? দিস ইজ এই কারণে আমি প্রথম স্লাইডটা দেখানোর সময় বলেছি যে এখানে সারাউন্ডেড বাই প্রিট্রাকিয়াল লেয়ার অফ ডিপ ফাসা। So as it is attached to second to fourth tracheal rings by the Berry's ligament. So as the thyroid gland present within the pretracheal fascia, so thyroid গ্ল্যান্ডটা যেহেতু প্রিট্রাকিয়াল ফাসার ভিতরে থাকে এবং প্রিট্রাকিয়াল ফাসাটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচড এবং হাইওয়ার্ড বোনের সাথে অ্যাটাচড। হাইওয়ার্ড বোনটা অ্যাটাচড হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেলের সাথে। নিটার থেকে কেউ ছবি একটু বের করে দেখলেই বোঝা যাবে যে এই যে এটা হচ্ছে থাইরয়েড, এন্ড দেন এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, এটার উপরে থাকে হচ্ছে হাইওয়েড বোন, যেটা হাইওয়েড বোনের সাথে অ্যাটাচ থাকে হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেল, আর হাইওয়েড বোনের সাথে এদিকে অ্যাটাচ থাকে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ প্রিটাকিয়াল ফাসা দিয়ে। সো যখন ডাইগ্যাস্ট্রিক মাসেল মানে ডিগ্লুটেশনের সময় যখন আমরা ডাইগ্যাস্ট্রিক মাসেলটা কন্ট্রাক্ট হবে, ওইটা হাইওয়েড বোনকে টেনে ধরবে এবং সেটা টেনে ধরবে থাইরয়েড কার্টিলেজকে, সেটা টেনে ধরবে প্রিট্রাকিয়াল ফাসা উইথ ইটস কন্টেন্টস হুইচ ইনক্লুডস থাইরয়েড গ্ল্যান্ড। এই ব্যাপারটা আসলে অনেকটা কান টানলে মাথা হাসের মতো একটা ব্যাপার, যে কান ধরে টান দিলে আলটিমেটলি তখন থাইরয়েড গ্ল্যান্ড সহ ওখানকার সবই মুভ করা শুরু করবে। সো এই এক্সপ্লেনেশনটা পার্ট বি তে অনেক সময় জিজ্ঞেস করে, এটা বললে এটা ক্লিয়ারলি এটা বলতে হবে যে এই টোটাল এই লাইনটাই বলতে হবে এক্স্যাক্টলি। ওকে, সো আবার একটু পিছন থেকে দেখে আসি কি কি পড়লাম, কারণ এরপরে আমরা আবার আরেকটা ছবি দেখব। সো ফার্স্টে থাইরয়েড গ্ল্যান্ডের গ্রস অ্যানাটমি, এটা প্রিট্রাকিয়াল লেয়ার অফ ডিপ ফাসা দিয়ে সারাউন্ডেড থাকে, অ্যান্ড দেন এটা ফোরামেন সিকামের সাথে অ্যাটাচ থাকে। আর্টারি সাপ্লাই পড়লাম, ভেনাস ড্রেনেজ পড়লাম, লিম্ফ্যাটিক ড্রেনেজ পড়লাম, ছবি দেখলাম, অ্যান্ড তারপর নার্ভ সাপ্লাই, এমব্রায়োলজি, অ্যান্ড হোয়াই ডাজ থাইরয়েড মুভ উইথ ডিগ্লুটেশন,
and vertebral level of thyroid cartilage, and why does thyroglossal cyst move with tongue protrusion? এই কয়েকটা কোশ্চেন অ্যানাটমির গ্রস কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদের মোটামুটি একটা ধারণা হলো। এখন এই ছবিটা ম্যাকমিন থেকে নেওয়া। এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পার্ট বি তে এই ছবিগুলো অনেক সময় স্টেশনে দেওয়া থাকে, যেহেতু এটা একটা অস্কি টাইপ স্টেশন, তো এই ছবিটা জাস্ট দিয়ে তারা এখান থেকে 4-5টা জিনিস আইডেন্টিফাই করতে করতে বলতে পারে। সো এই ছবিটা যদি আমরা একটু জুম ইন করি, তাহলে এই যে 24 নাম্বার স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ল্যাটারাল লোব অফ থাইরয়েড। ওকে, এই 24 নাম্বার স্ট্রাকচারটা। সো আমি শুধু থাইরয়েডের সাথে রিলেটেড জিনিসগুলো দেখাচ্ছি, আদারওয়াইজ এখান থেকে বাদবাকি যে মাসেল গুলো দেখা যাচ্ছে, যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে, এগুলোও পড়তে হবে। এবং এটার এখানে সব মার্কিং করে দেওয়া আছে কোনটা কি। ওকে, বাট এই এক্সাক্ট ছবিটাই অনেক সময় এমআরসিএস পার্ট বি এর স্টেশনে দেওয়া হয়ে থাকে, যে জন্য আমি এই ছবিটা দেখতে ভালো না, আই নো, বাট ছবিটা ইনক্লুড করেছি। ওকে, সো 24 নাম্বার এটা হচ্ছে ল্যাটারাল লোব অফ থাইরয়েড গ্ল্যান্ড, and then we have the, সরি এটা কত নম্বর ছিল, একটু এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই যে 12 নম্বর দেখা যাচ্ছে, 12 নাম্বার এই সরু একটা সুতার মতো জিনিস দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা এখানে কেন ইম্পর্টেন্ট এটা আমি একটু পরে এক্সপ্লেইন করব, এটা পরবর্তী স্লাইডগুলোতে আছে। সো এই টোটাল ছবিটা এখানে ইম্পর্টেন্ট কি কি স্ট্রাকচার দেখা যাচ্ছে এবং এগুলোর আইডেন্টিফিকেশন, এটা পার্ট বি এর একটা বেশ পপুলার কোশ্চেন। থাইরয়েড অ্যানাটমির আরো একটা পার্ট, এটা এটা এমআরসিএস পার্টের এমসিকিউ হিসাবে আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো কমনলি ইনজুর্ড নার্ভ ডিউরিং থাইরয়েডেক্টমি: এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইন। মোস্টলি কোশ্চেন হিসাবে আসে এই দুটো। সো এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা সুপিরিয়র থাইরয়েড আর্টারির সাথে খুবই ক্লোজলি রিলেটেড থাকে। সো যখন সুপিরিয়র থাইরয়েড আর্টারি আমরা লাইগেট করতে যাব, তখন এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা আমরা ইনজুর করতে পারি, যেটা কিনা পরবর্তীতে হাই পিচ ভয়েস লস করে। আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুর্ড হলে হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করতে পারে। সো এই টপিকটার দুইটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে কোশ্চেন হতে পারে। ফার্স্ট অফ অল বলা হতে পারে যে একটা পেশেন্ট তোমার কাছে আউট পেশেন্ট ক্লিনিকে এসেছে, অ্যান্ড ট্রিপল অ্যাসেসমেন্ট করে দেখা গেছে যে এটা একটা প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ডিসিশন হলো টোটাল থাইরয়েডেক্টমি, এন্ড থাইরয়েডেক্টমি করার পরে ফার্স্ট পোস্ট অপ পেশেন্ট কমপ্লেন করছে যে তার ভয়েস হর্সনেস ডেভেলপ করেছে। সো হুইচ স্ট্রাকচার, ইনজুরি অফ হুইচ স্ট্রাকচার ক্যান কজ দিস প্রবলেম, এটা একটা অ্যাসপেক্টে কোশ্চেন হতে পারে। সেকেন্ড অ্যাসপেক্টে কোশ্চেন হতে পারে যে একটা পেশেন্ট সম্ভবত সে সিঙ্গার বা টিচার, সো সে এরকম থাইরয়েডেক্টমি করে গেছে, যাওয়ার পরে 2 সপ্তাহ পরে যখন সে ক্লাস নিতে গিয়েছে, তখন সে এসে বলছে যে তার হাই পিচ ভয়েস জেনারেট করতে সমস্যা হচ্ছে। সো সেক্ষেত্রে বুঝতে হবে যে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। সো এই নার্ভ ইনজুরি নিয়ে সরাসরি কোশ্চেন আসতে পারে, আবার কোশ্চেন এভাবে আসতে পারে যে থাইরয়েড সার্জারি করার আগে আমার প্রিকশন কি কি নিতে হবে। সো ফার্স্ট অফ অল প্রিকশনের মধ্যে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে থাইরয়েডেক্টমির পরে এরকম প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, সেটা একটা। এবং সেকেন্ড হচ্ছে অবশ্যই থাইরয়েডেক্টমির আগে পেশেন্টের ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে হবে, যেটা দেখার জন্য যে অনেক সময় যখন একটা পেশেন্ট কার্সিনোমা থাইরয়েড নিয়ে প্রেজেন্ট করে, অনেক সময় সে ম্যালিগন্যান্সির ইনভেশনের কারণেও কিন্তু তার এই নার্ভগুলো ডিফাংশন হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে হয়তোবা তার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, তার হয়তো আগে থেকেই হর্সনেস অফ ভয়েস ছিল, কিন্তু এটা আইএল করে ডকুমেন্টেড রাখা হয়নি। পেশেন্ট পোস্ট অপ এসে কমপ্লেন করতে পারে যে অপারেশনের আগে তার এই সমস্যা ছিল না, অপারেশনের পরে তার হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করেছে। সো এটা খুবই একটা মেডিকো লিগাল অ্যাসপেক্ট থেকে এটা একটা ইম্পর্টেন্ট, যে পেশেন্ট কাউন্সেলিং করা এবং থাইরয়েডেক্টমির আগে ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করাটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে এটা পরে ডকুমেন্টেশন হিসাবে এটা ইউজ করা যেতে পারে যে না, আগে থেকেই হর্সনেস অফ ভয়েস পেশেন্টের ছিল। ওকে, সো এই দুই অ্যাসপেক্টে এখান থেকে এই টপিকটা একটা খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে এমআরসিএস পার্ট এ পার্ট বি যে কোনো জায়গায় কোশ্চেন আসতে পারে। ইভেন পার্ট বি এর নলেজ পার্টেও এখান থেকে কোশ্চেন করতে পারে, স্কিল পার্টেও এখান থেকে কোশ্চেন করতে পারে।
লেট কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমির মধ্যে হাইপোথাইরয়েডিজম, হাইপোক্যালসেমিয়া। এটাও পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে থাইরয়েড সার্জারির আগে যে তার হাইপোথাইরয়েডিজম, তার লাইফ লং থাইরক্সিন সাপ্লিমেন্ট লাগবে, বা থাইরয়েড সার্জারি করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্টাল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিসেকশন করে ফেলি আমরা, তখন তার উইদিন মিনিটস তার ওখানে হাইপোক্যালসেমিয়া ডেভেলপ করতে পারে। সো এই জিনিসগুলো প্রপারলি কাউন্সেলিং করে নিতে হবে সার্জারি শুরু করার আগে, রাইট? সো ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমার থাইরয়েড অ্যানাটমি সম্পর্কে আমার যা যা ডিসকাস করার ছিল সেটা। আমার মনে হয় আমি আরেকবার প্রথম থেকে জিনিসটা জাস্ট 2 মিনিট একটু দেখিয়ে আসি। সো একদম ফার্স্টে, ওকে, এটা ছিল গ্রস অ্যানাটমি, থাইরয়েডের কি কি লোব, কি কি ইসমাস, প্রিট্রাকিয়াল লেয়ার। এই কথাটা বারবার বারবার বলাটা একটু বিরক্তিকর লাগতে পারে, বাট বারবার বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এই ক্লাসের পরে অ্যাটলিস্ট 3-4টা লাইনও যদি মাথায় থেকে যায় সেটা আসলে ক্লাসের মানে সর্বোচ্চ সফলতা। যে থাইরয়েড গ্ল্যান্ড সারাউন্ডেড বাই প্রিট্রাকিয়াল লেয়ার অফ ডিপ ফাসা, এটারে খুব সুন্দর একটা ছবি আছে আর সার্ভাইকাল লেয়ার অফ ডিপ ফাসার ক্রস সেকশনের, ওই ছবিটা দেখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। And then arterial supply, venous drainage, lymphatic drainage, and then nerve supply, and embryology of the thyroid, and why does thyroid move with deglutition, মোটামুটি এখানে, এবং identification of some important neck structure in this picture, এবং থাইরয়েডের কমন নার্ভ ইনজুরি ইন থাইরয়েডেক্টমি অ্যান্ড লেট কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি। এই টোটাল জিনিসটা মোটামুটি পড়লে এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি এর থাইরয়েডের যা কোশ্চেন আসে মোটামুটি আশা করা যায় যে কাভার হবে। এখন যদি রিসেন্ট বছরে যদি আরো নতুন কিছু এসে থাকে সেটা এখানে ইনক্লুড করে পড়ে নিতে হবে আর কি। সো আমি যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এইভাবে আগে কোশ্চেন সলভ করি, তারপরে কোশ্চেন সলভের সাথে রিলেটেড টপিক পড়ি, এবং তারপর আবার কোশ্চেন সলভ করি, তাহলে আমার মনে হয় যে কনসেপ্টটা আরো অনেক ভালো ক্লিয়ার হয়। ওকে, so that was everything I needed to tell about thyroid anatomy. So let's move to thyroid physiology. So thyroid physiology বলতে থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোনের ফাংশন কি, এবং একটা থাইরয়েড পেশেন্ট যখন আমাদের কাছে প্রেজেন্ট করে আমরা যে থাইরয়েড ফাংশন টেস্ট করি এটার ইন্টারপ্রিটেশন। সো দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে আমি একটা কোশ্চেন ইনক্লুড করেছি। এ 33-year-old lady attends the clinic with a 3-month history of palpitations and irritability. Her thyroid function, ওকে, আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এমআরসিএস পরীক্ষার সময় যেটা হয়, আমরা তো অলরেডি পরীক্ষার প্রসিডিউর সম্পর্কে অনেক ডিটেইলসে আলোচনা করা হয়েছে এর আগে লাইভ ক্লাসগুলোতে। তো আমি এখানে কিন্তু অল্প একটা পোর্শন, আমি বেছে বেছে একটু ছোট কোশ্চেন গুলো এখানে আসলে দিয়েছি বিকজ আই ওয়াজ মেবি টু লেজি টু টাইপ, বাট অ্যাকচুয়াল যে কোশ্চেন গুলো ওগুলো কিন্তু আরো অনেক বড় বড় থাকে। তো দেখা যায় যে 7-8 লাইনের এক একটা কোশ্চেন থাকে। সো এখানে একটা স্মল ট্রিক যেটা আমি ফলো করতাম, যে পার কোশ্চেন আমার 1 মিনিট করে টাইম, এবং আমি একটা কোশ্চেন যদি আমি দেখতাম যে আমি এটা পারছি না বা আমি একটু কনফিউজ, আমি জাস্ট কোশ্চেনটা স্কিপ করে পরের কোশ্চেনে চলে যেতাম। আমি পুরো কোশ্চেন পেপারটা একবার সলভ করে আসার পরে আমি আবার শুরু থেকে আবার কোশ্চেনগুলো তখন সেকেন্ড রিভিশন দিতাম, যে সেকেন্ড রিভিশনে আমি কতগুলো পারি। তো এখন এই সেকেন্ড রিভিশনে গিয়ে আবার ওই পুরো 7-8 লাইনের কোশ্চেনটা আবার পড়া, এটা বিরক্তিকর এবং টাইম ওয়েস্টিং। তো আমি যেটা করতাম, 33 ইয়ার ওল্ড এর নিচে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো পেন্সিল থাকে, কোশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে দাগাদাগি করা যায়। ওকে, সো আমি এখানে একটা মার্ক করে নিলাম। 3 মান্থ হিস্ট্রি, এখানে একটা মার্ক করে নিলাম। প্যালপিটেশনের নিচে একটা মার্ক দিলাম, ইরিটেবিলিটির নিচে একটা মার্ক দিলাম। এতে করে হবে কি, আমি পরে যখন ফেরত আসবো আমার শুধুমাত্র কিওয়ার্ড গুলোর দিকে, তো ওদের কোশ্চেন গুলোর মধ্যে কিওয়ার্ড গুলো থাকে, কিওয়ার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের ক্লু গুলো দেয়। সো এটা সেকেন্ড বার পড়ার সময় শুধু ক্লু গুলো দেখাই যথেষ্ট। সেকেন্ড বার পড়ার সময় কিন্তু আমার টোটাল জিনিসটা আবার নতুন করে আমার পড়ার কোনো দরকার নাই। সো প্যালপিটেশন এন্ড ইরিটেবিলিটির মাধ্যমে তারা বুঝাতে চাচ্ছে যে পেশেন্টের একটু হাইপারথাইরয়েডিজম টাইপের সিমটম আছে। সো থাইরয়েড ফাংশন, পিটিএইচ এন্ড ক্যালসিয়াম আর মেজার্ড। সো এখানে হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্টটা দেওয়া হয়েছে। এখানে আমি নর্মাল লেভেলটা আমি ইনক্লুড করিনি, বাট অ্যাকচুয়াল যে কোশ্চেন থাকবে অ্যাকচুয়াল কোশ্চেনে নর্মাল লেভেলটা ইনক্লুড করা থাকবে। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে T3 এর নর্মাল লেভেল হচ্ছে 3.5 to 7.7,
এখানে T3 দেখা যাচ্ছে 25, সো ইটস ডেফিনেটলি হাইপার। TSH এর নর্মাল লেভেল হচ্ছে 10 to 55, এখানে ওয়েল আমি এখানে পিটিএইচ TSH টা ইনক্লুড করি নাই। সো শুধু T3 টা যেটা আছে ওটা থেকে আমার মোটামুটি বোঝা যাচ্ছে যে দিস ইজ বেসিক্যালি হাইপারথাইরয়েডিজম। ওকে, সো তখন বলতে হবে যে আচ্ছা মোস্ট লাইকলি ডায়াগনোসিস কোনটা। এখান থেকে আরেকটা যেটা ইয়ে হতে পারে যে T3 TSH, T3 T4 TSH তিনটা লেভেলই দেওয়া থাকবে, ওখান থেকে প্রাইমারি আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম এটা ডিফারেন্সিয়েট করতে হতে পারে। ওকে, যে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম বলতে বোঝাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে থাইরয়েড হরমোন লেভেল অ্যাবনর্মাল, আর সেকেন্ডারি বলতে বোঝাচ্ছে যে অন্য কোথাও সমস্যা, যেই সমস্যার কারণে আলটিমেটলি থাইরয়েড হরমোন লেভেল ওঠানামা করছে। সো দ্যাটস ইট। ওকে, এখানে থাইরয়েড হরমোন নিয়ে কয়েকটা ইনফরমেশন ইনক্লুড করা আছে। থাইরয়েড গ্ল্যান্ড হ্যাজ টু টাইপস অফ সেলস, ফলিকুলার সেল এন্ড প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল সিক্রেট করে হচ্ছে T3 and T4, আর প্যারাফলিকুলার সেল সিক্রেট করে হচ্ছে ক্যালসিটোনিন। সো T3 T4 এর তো নর্মাল ফাংশন যা আমরা জানি, থাইরয়েড হরমোনের তো বডির পুরো সব কয়টা সিস্টেমের উপরেই থাইরয়েড হরমোনের ফাংশন থাকে। সো এটা যদি আমার মনে হয় যে কোনো একটা ফিজিওলজি গাইড যে কোনো একটা কিছু ঘাটলেই থাইরয়েড হরমোনের ফাংশনটা দেখা যাবে। সো এটা ইম্পর্টেন্ট ফিজিওলজির মধ্যে যে কোন সিস্টেমের উপর থাইরয়েড হরমোনের কি ইফেক্ট। এরপর প্যারাফলিকুলার সেলে সিক্রেটস ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়াম লেভেল কমায়। এখন এখান থেকে কয়েকটা কোশ্চেন মাথার মধ্যে আসতে হবে। হোয়াট আর দ্য ফাংশন অফ থাইরয়েড হরমোন, যেটা বললাম যে কোনো ফিজিওলজি বই থেকে পড়ে নেওয়া যাবে। হোয়াট আর দ্য কজেস অফ হাইপোথাইরয়েডিজম, হোয়াট আর দ্য কজেস অফ হাইপারথাইরয়েডিজম, হোয়াট আর দ্য সাইন সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম, হোয়াট আর দ্য সাইন সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম। তো এই কোশ্চেন গুলো অ্যান্সার গুলো পড়তে হবে। এখানে একটা কোশ্চেন আছে হচ্ছে গ্রেভস ডিজিজ নিয়ে। গ্রেভস ডিজিজে বেসিক্যালি কি হয়, কোন অ্যান্টিবডি তৈরি হয় এবং কোন রিসেপ্টরের এগেইনস্টে তৈরি হয়। সো এই ধরনের কোশ্চেন হচ্ছে ফিজিওলজি থেকে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ফিজিওলজির মধ্যে মূলত হচ্ছে থাইরয়েড হরমোন, এটার ফাংশন, হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের ফিচার কিরকম হতে পারে, এবং থাইরয়েড ফাংশন টেস্ট আমি কিভাবে ইন্টারপ্রেট করব, এই টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট। ওকে, সো থাইরয়েড হরমোন ট্রাইআয়োডোথাইরোনিন বা T3, এটা হচ্ছে মেজর হরমোন অ্যাক্টিভ ইন টার্গেট সেলস। থাইরক্সিন T4 মোস্ট প্রিভিলেন্ট ফর্ম ইন প্লাজমা, লেস বায়োলজিক্যালি অ্যাক্টিভ দেন T3। সো T4 টা প্লাজমাতে বেশি থাকে, T3 টা টার্গেট সেলে বেশি অ্যাক্টিভ থাকে। ক্যালসিটোনিন প্লাজমা ক্যালসিয়াম কমায়। সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোন। আচ্ছা, এখানে আমি থাইরয়েড হরমোনের যে সিনথেসিসের প্রসিডিওরটা ওখানে আমি লিখেছি, এটা আপনি যেই ফিজিওলজি বই থেকে পড়েছেন ওই ফিজিওলজি বই থেকে পড়লেই হবে, এটা এখান থেকে পড়তে হবে এমন কোনো কথা নাই। অ্যান্ড আই এম নট গোয়িং টু রিড ইট আউট কজ এটা আসলে নিজে পড়ে নেওয়ার মতো একটা জিনিস, এটাতে আমি শুধু শুধু টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। সো একটা কোশ্চেন সলভ করি। A 43-year-old lady has undergone a total thyroidectomy for multinodular goiter. You are called to see her because of respiratory distress. On examination, she has a marked stridor. Her wound seems healthy, but there is a swelling within the operative site. What is the most likely explanation of this problem? So, এখানে যদি আমরা অপশনগুলো দেখি, অনেক সময় দেখা যায় যে পার্টের ক্ষেত্রে এমসিকিউতে যেটা হবে যে 300টা কোশ্চেনের মধ্যে মোটামুটি আপনি যদি ভালোভাবে কোশ্চেন সলভ করে যান, যে আপনি EMRCS, পাস টেস্ট, রিকল অনেক জায়গা থেকে কোশ্চেন সলভ করে গিয়েছেন, মোটামুটি আপনি দেখবেন যে 100 থেকে 150 কোশ্চেন আপনি প্রথমবার পড়া মাত্র এত স্ট্রেট ফরওয়ার্ড, ইভেন তার মধ্যে অনেকগুলো রিপিটও থাকে। সো আপনি জাস্ট চোখ বন্ধ করে দাগাই দিলেই হয়ে যাবে। কিছু থাকবে যেটা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে, আর কিছু থাকবে যেটা আপনার এক্সক্লুশন মেথডে অ্যান্সার দিতে হবে। সো যদি যে কোনো একটা অপশন এখানে খুঁজে পাওয়া টাফ হয়, তখন আমরা অপশন ধরে ধরে এক্সক্লুড করব। যেমন এখানে বায়োল্যাটারাল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি, যেটা আমি একটু আগেই বললাম যে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে আমার মূলত প্রবলেমটা হবে হচ্ছে হাই পিচ ভয়েস লস হবে। সো এটা কিন্তু সে ধরনের কোনো সমস্যা বলছে না, সো এটা বাদ। হাইপোক্যালসেমিক টিটানি, সো সেক্ষেত্রে মাসল কন্ট্রাকশন, টুইচিং এই ধরনের সমস্যা বলার সম্ভাবনা বেশি, সো সেটাও আমরা এখান থেকে এক্সক্লুড করলাম। যেহেতু পেশেন্টের মূলত স্ট্রাইডর এবং সোয়েলিং,
সো মনে হচ্ছে যে এয়ারওয়ের ভিতরেই কোনো একটা সমস্যা হচ্ছে। শুধু অ্যাংজাইটির জন্য আসলে স্টাইরর হবে না। ওকে, অ্যান্ড প্লাস একটা রিসেন্ট একটা পোস্ট অপ পেশেন্ট, তার ক্ষেত্রে আসলে অ্যাংজাইটির থেকে বেশি আমার অ্যাকচুয়াল ক্লিনিক্যাল কজ এক্সক্লুড করাটাই বেশি ইম্পর্টেন্ট। ইউনিল্যাটারাল ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুরি, সেটা ওই সেম কথা, ভয়েস চেঞ্জ বা দিস থিংস, কন্টেইনড হেমাটোমা। সো আমি যদি এক্সক্লুড করেও আমি যদি অ্যান্সার করি, কন্টেইনড হেমাটোমা ইজ দ্য আনসার। সো প্রথম ধাক্কায় যদি আপনার মাথায় কন্টেইনড হেমাটোমা নাও আসে, সো জাস্ট ট্রাই টু এক্সক্লুড দ্য আদার অপশনস। সো এটা হচ্ছে একটা ট্যাকটিক। একটা ট্যাকটিক হচ্ছে যে সরাসরি আপনার কোশ্চেনের অ্যান্সার দেখেই আপনার মাথায় চলে আসবে যে আচ্ছা এটার অ্যান্সার এটাই, আমি জানি শিওর, এটা দাগায় দেওয়া যাবে। কিছু কিছু ক্লিনিক্যাল কোশ্চেন থাকবে যেটা একটু নিজের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট থেকে চিন্তা করে অ্যান্সার দিতে হবে, এবং আম, কিছু কিছু কোশ্চেন থাকবে যে আপনার যদি একদম সরাসরি অ্যান্সারটা মাথায় না আসে তখন এক্সক্লুড, আপনি অন্য অপশনগুলো এক্সক্লুড করে অ্যান্সার করতে পারবেন। থাইরয়েডের ফিজিওলজি মোটামুটি এখানে শেষ। সো আমি আরেকবার একটু পিছন থেকে আসছি। থাইরয়েড অ্যানাটমির মধ্যে গ্রস অ্যানাটমি, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ অ্যান্ড এমব্রায়োলজি, হিস্টোলজি আমরা একটু একটু পড়লাম। ছবি, আরো বেশি ছবি দেখবেন। ছবি এখানে আমি জাস্ট দুইটা ইনক্লুড করেছি জাস্ট বোঝানোর জন্য। অ্যান্ড এরপরে থাইরয়েড ফিজিওলজির মধ্যে থাইরয়েড হরমোন, কিভাবে থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে, থাইরয়েড হরমোনের কি ফাংশন, ওকে, সো কোন সিস্টেমের উপরে থাইরয়েড হরমোনের কি ইফেক্ট, হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের কি কি ফিচার, এবং থাইরয়েড ফাংশন টেস্ট ইন্টারপ্রেট করা। এখানে আমি জাস্ট একটা ছোট্ট একটা নিউমোনিক আমি দিয়ে নিতে পারি। আই এম নট শিওর যে আমি এটা এখানে অ্যাড করেছি কিনা। সো একটা ও আচ্ছা, আমি অ্যাড করেছি এখানে হাইপারথাইরয়েডিজমের জন্য। ওকে, সো আইল কাম টু দিস লেটার। ওকে, সো এরপরে আমরা চলে যাব প্যাথোলজির অ্যাসপেক্ট থেকে থাইরয়েড কি কোশ্চেন হতে পারে। সো প্যাথোলজির অ্যাসপেক্ট থেকে ডেফিনেটলি থাইরয়েডের ডিজিজ গুলো আসবে। সো প্যাথোলজির এমআরসিএস পার্টের প্যাথোলজির কোশ্চেনের মধ্যে জেনারেল এবং সিস্টেমিক দুইটা প্যাথোলজি ইনক্লুডেড। জেনারেল প্যাথোলজির মধ্যে নর্মাল ইনফ্লামেশন, সেল ইনজুরি, নিওপ্লাসিয়া, জেনেটিক্স, এই টপিকগুলো থেকে কোশ্চেন হবে। সিস্টেমিক প্যাথোলজি থেকে সিস্টেম বেসিস করে, এটা প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী ডিফারেন্ট ডিজিজের কোশ্চেন হতে পারে। এটা বাউল ক্যান্সার হতে পারে, এটা হতে পারে হেড ইনজুরি, এটা হতে পারে থাইরয়েডাইটিস, এটা হতে পারে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এটা হতে পারে হার্শপ্রাং ডিজিজ। সো ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজ নিয়ে কোশ্চেন করতে পারে। থাইরয়েডের ক্ষেত্রে আমরা তিনটা অ্যাসপেক্টে মেইনলি থাইরয়েডের ডিজিজ গুলো পড়বো। একটা হচ্ছে থাইরয়েডাইটিস, একটা হচ্ছে থাইরয়েড গয়টার, আর একটা হচ্ছে থাইরয়েড নিওপ্লাজম। অলরাইট, সো এখানে থাইরয়েডাইটিসের মধ্যে হচ্ছে দুইটা থাইরয়েডাইটিস খুব ইম্পর্টেন্ট, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস অ্যান্ড হাশিমোটোস থাইরয়েডাইটিস। এখানে যেই পাঁচটা পয়েন্ট লেখা আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা থেকে কোশ্চেন প্রিভিয়াসলি এসেছে, সো দ্যাটস ওয়াই দে আর ইনক্লুডেড হিয়ার। ওকে, সো সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, এটার আরেকটা নাম হচ্ছে ডি কোয়ারভান্স থাইরয়েডাইটিস, একে মিনস অলসো নোন অ্যাজ। ওকে, সো থট টু অকার ফলোইং ভাইরাল ইনফেকশন, সো একটা ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি দিতে পারে, টিপিক্যালি প্রেজেন্টস উইথ হাইপারথাইরয়েডিজম, পেইনফুল গয়টার, raised ESR, reduced uptake on iodine 131 scan. সো এই টোটাল পাঁচটা পয়েন্ট থেকে আমি যদি একটা থাইরয়েডাইটিসের কোশ্চেন বানাতে চাই, আমি যেরকম কোশ্চেন বানাবো সেটা হচ্ছে যে এ পেশেন্ট কামস টু ইউ অ্যাজ অ্যান আউট পেশেন্ট, ইটস আ 43-year-old lady who complains recent irritability and on and off diarrhea and weight loss, and she has a history of recent viral infection, and on examination, she has a painful swelling over her neck, which moves with deglutition. And on blood's investigation, her ESR is raised, and there is reduced uptake on iodine 131 scan. So, what is your most likely diagnosis? So, যখন আপনি এই কিওয়ার্ড গুলো দেখবেন, পেইনফুল গয়টার, বা যখন আপনি দেখবেন যে এখানে রিসেন্ট ভাইরাল ইনফেকশনের একটা হিস্ট্রি আছে, তার ইএসআর রেইজড, সো টোটাল সবকিছু মিলে আপনি আপনার যদি প্রথম ধাক্কায় মাথায় নাও আসে, আপনি এই ক্লু গুলো দাগায় রাখবেন। আপনি পরে যখন আবার ফেরত আসবেন, অনেক সময় দেখা যায় প্রথমেই মাথা গরম থাকে, তখন আর মাথায় আসে না।
তো আপনি যদি ক্লু দাগায় রেখে যান, আপনি পরে যখন আবার কোশ্চেনটাতে ফেরত আসবেন তখন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা ডিকোয়ারভ্যান্স বা সাব অ্যাকিউট যে কোনো একটা নামেই তারা অপশন দিতে পারে। সো এটা ম্যানেজমেন্ট হচ্ছে সেলফ লিমিটিং ম্যানেজমেন্ট অ্যাসপিরিন বা এনএসএআইডি পেইনের জন্য, আর হাইপোথাইরয়েডিজম যদি ডেভেলপ করে পরবর্তীতে তখন স্টেরয়েড। সো এটা হচ্ছে আমি একটা ওভারঅল একটা স্যাম্পল একটা সিনারিও বললাম। সো আরেকটা আছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। এটার ক্লু হচ্ছে এটা মেইনলি ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, lymphocyte becomes sensitive to thyroidal antigen, and then antibodies include thyroglobulin, thyroid peroxidase and TSHR receptor। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট যে এটা প্যাথোলজিতে জিজ্ঞেস করতে পারে যে হুইচ অ্যান্টিবডি ইজ ফাউন্ড ইন হাশিমোটোস থাইরয়েডাইটিস। ওকে, সো হাশিমোটোস থাইরয়েডাইটিস ইদার ইউথাইরয়েড অথবা হাইপোথাইরয়েডিজম। সো এই হাশিমোটোস থাইরয়েডাইটিস হলে আপনার গয়টারটা হবে পেইনলেস। থাইরয়েড ফাংশন করলে আপনি দেখবেন যে ইউথাইরয়েড অথবা হাইপোথাইরয়েড। কিন্তু সেম জিনিস যদি ডিকোয়ারভান হয় তখন এটা পেইনফুল গয়টার এন্ড হাইপারথাইরয়েড হবে পেশেন্ট। সো এটা একটা মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ওকে, বাট দুইটাই কিন্তু এসেনশিয়ালি প্রেজেন্ট করবে থাইরয়েড সোয়েলিং নিয়ে। এটার ম্যানেজমেন্ট হচ্ছে বিটা ব্লকার টু ম্যানেজ সিমটমস ইন হাইপারথাইরয়েড স্টেটস এন্ড থাইরক্সিন ইন হাইপোথাইরয়েড স্টেট। থাইরয়েড সোয়েলিং এর কি কি ডিফারেন্সিয়াল আছে? মাল্টিনোডিউলার গয়টার, ডিফিউজ টক্সিক গয়টার। ওকে, সো এটা হতে পারে মাল্টিনোডিউলার গয়টার প্রেজেন্ট করতে পারে কম্প্রেসিভ সিমটম নিয়ে। এটা পরবর্তীতে আমি যখন হিস্ট্রি এক্সামিনেশন গুলো ইয়ে করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এন্ড ডিফিউজ টক্সিক গয়টার, যেটা আরেকটা নাম হচ্ছে গ্রেভস ডিজিজ। এটা একটা খুব ইম্পর্টেন্ট। একটু যদি এখানে খেয়াল করি, এখানকার অ্যান্টিবায়োটিকটা হচ্ছে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি। সো অনেক সময় এটা কিন্তু একটু কনফিউশন লাগে যে হাশিমোটোস থাইরয়েডিটিসে হচ্ছে থাইরোগ্লোবিউলিন এন্ড হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ, মূলত এই দুটো এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয় এবং এটাই পরীক্ষায় বেশি আসে। আর গ্রেভস ডিজিজে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি তৈরি হয়। সো এটা একটা জিনিস, এটা কমন হচ্ছে ইয়াং গার্লদের মধ্যে, এটা কমন। এক্সোপথ্যালমোস নিয়ে, এক্সোপথ্যালমোস যেটা কিনা একটা ওয়ান অফ দ্য টক্সিক সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম। এটা অটোইমিউন, ক্লিনিক্যালি পেশেন্ট হাইপারথাইরয়েড হবে। ওকে, হাইপারথাইরয়েডিজমের কি কি সাইন সিমটম আছে? লিথার্জি, ইমোশনালি ল্যাবাইল, হিট ইনটলারেন্স, এক্সেসিভ অ্যাপিটাইট অ্যান্ড প্যালপিটেশন। অ্যান্ড সাইনের মধ্যে ট্যাকিকার্ডিয়া, অ্যাজিটেশন, হট ময়েস্ট পাম, এক্সোপথ্যালমোস, লিড ল্যাগ, লিড রিট্রাকশন, থাইরয়েড গয়টা, থাইরয়েড ব্রুই। এখানে একটা ছোট নিমোনিক যেটা আমরা ফলো করতাম, হাইপারথাইরয়েডিজমে সবকিছু বাড়বে পাঁচটা জিনিস ছাড়া: মেনস্ট্রুয়াল ফ্লো, লিবিডো, ওয়েট, কোলেস্টেরল লেভেল, নাইট্রোজেন ব্যালেন্স। আমার মনে হয় যে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামের জন্য যারা পড়াশোনা করেছেন, তো এটা তাদের কাছে একটু চেনা জানা হওয়ার কথা। এটা খুব সম্ভবত এটা অরিজিন হচ্ছে দিলীপ স্যারের কাছ থেকে। সো এটা বেসিক্যালি জেনারেশন টু জেনারেশন এটা আমাদের কাছে আসছে যে এই পাঁচটা জিনিস কমবে, বাদ বাকি সবকিছু হাইপারথাইরয়েডিজমে বাড়বে। সে একইভাবে আবার হাইপোথাইরয়েডিজমে সবকিছু কমবে, এই পাঁচটা জিনিস বাড়বে। ওকে, সো এটা একটা আমার মনে হয় নাইস একটা ওয়ে এটা মনে রাখার জন্য। ইট ওয়াজ কোয়াইট হেল্পফুল ফর মি। ওকে, সো অলমোস্ট ইটস 11:30। আমরা যেটা করতে পারি, আমরা আজকে এটা কমপ্লিট করতে পারি, যেটা আমার মনে হয় আরো ঘন্টা খানেক বা মিনিমাম 40 মিনিটস লাগবে। আমরা চাইলে আজকে এটা হোল্ড করে আমরা কালকে কমপ্লিট করতে পারি। সো আমার মনে হয় যে আমি একটু যদি ফিডব্যাক পাই তাহলে এটা আমার জন্য ডিসাইড করা সুবিধা হবে যে আমি কি এটা এখন কন্টিনিউ করে কমপ্লিট করে ফেলবো, কারণ আমার মনে হয় যে আরো মিনিমাম 30 মিনিটস লাগবে আমার পুরোটা কমপ্লিট করতে। সো একটু প্লিজ ফেসবুকে বা কোথাও কমেন্ট করে এটা একটা ফিডব্যাক দেন যে আপনারা কি চাচ্ছেন। আপনারা যদি আজকে কন্টিনিউ করতে বলেন আমি কন্টিনিউ করব, আদারওয়াইজ আমি এটা কালকে শেষ করব। আচ্ছা, আম, যতক্ষণ আমরা ফিডব্যাকটা পাচ্ছি ততক্ষণে আমি মনে হয় যে আমি আবার একটু পিছন থেকে আসি। জিনিসটা বারবার পিছনে যাওয়া এবং বারবার নতুন করে শুরু করার একটাই উদ্দেশ্য যে কিছু কথা হ্যামারিং করতে করতে মাথার মধ্যে একটু থেকে যাওয়া, যেটা আমার মনে হয় যে এটা হেল্পফুল হবে। ওকে, সো আবার প্রথম থেকে আমরা কি কি পড়লাম? থাইরয়েডের অ্যানাটমি পড়লাম, থাইরয়েডের প্রিট্রাকিয়াল লেয়ার অফ ডিপ ফাসা দিয়ে সারাউন্ডেড থাকে, এটা পড়লাম। থাইরয়েড ফোরামেন সিকামের সাথে অ্যাটাচ থাকে, এটা পড়লাম।
And arterial supply পড়লাম superior thyroid artery, inferior thyroid artery, and thyroid ima vessel. Venous drainage পড়লাম superior and middle thyroid vein, যেটা internal jugular vein এ ড্রেন করে, এবং inferior thyroid vein যেটা brachiocephalic vein এ ড্রেন করে। And lymphatic drainage হচ্ছে pre-laryngeal, pre-tracheal, paratracheal, upper and lower deep cervical, brachiocephalic. And then ছবি, এটা নার্ভ সাপ্লাই হচ্ছে মেইনলি অটোনমিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক ফাইবার আসবে হচ্ছে ভেগাস থেকে, সিম্প্যাথেটিক ফাইবার আসবে হচ্ছে সুপিরিয়র, মিডিয়াল, ইনফিরিয়র গ্যাংলিয়া অফ সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থেকে। ওকে, বেসিক্যালি এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ আর রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, যেটার ইনজুরি সম্পর্কে আমরা পরবর্তীতে পড়েছি, এটা কিন্তু বেসিক্যালি ভেগাস নার্ভেরই ব্রাঞ্চ। ওকে, সো এই নার্ভগুলোই থাইরয়েডের আশেপাশে থাকে, ইনজুর হলে এগুলোই হবে। সো এমব্রায়োলজি অফ দ্য থাইরয়েডের মধ্যে থাইরয়েড আসে হচ্ছে ফোরামেন সিকাম থেকে, এরপর ওখান থেকে ডিসেন্ট করে, ডিসেন্ট যদি ইনকমপ্লিট হয় সেক্ষেত্রে লিঙ্গুয়াল অর পিরামিডাল থাইরয়েড ডেভেলপ করবে, এবং ডিসেন্ট পাথওয়েটা যদি ইনকমপ্লিট ক্লোজার হয় সেক্ষেত্রে ডেভেলপ করবে থাইরোগ্লসাল সিস্ট। ভার্টিব্রাল লেভেল কত থাইরয়েড কার্টিলেজের? C4 C5, অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজের লেভেল হচ্ছে C6, এবং এই C5 এবং C6 এর মাঝখানে আমরা ক্রিকোথাইরয়েডেটমি করি যখন আমরা কোনো ইমার্জেন্সি এয়ারওয়ে বানাতে হয়। অলরাইট, সো থাইরয়েড কেন ডিগ্লুটেশনের সময় মুভমেন্ট করে? কারণ থাইরয়েড গ্ল্যান্ড যেটা, এটা হচ্ছে প্রিট্রাকিয়াল ফাসার মধ্যে এনক্লোজড থাকে, যেটা থাইরয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচড, যেটা আবার বেসিক্যালি হাইওয়েড বোনের সাথে অ্যাটাচড। হাইওয়েড বোন অ্যাটাচড হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেলের সাথে। সো ডিগ্লুটেশনের সময় আমরা ডাইগ্যাস্ট্রিক মাসেল কন্ট্রাক্ট করি, যেটা হাইওয়েড বোনকে টেনে ধরে, হাইওয়েড বোন প্রিট্রাকিয়াল ফাসাকে টেনে ধরে, প্রিট্রাকিয়াল ফাসা থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড গ্ল্যান্ড সবকিছুকে টেনে ধরে। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। আমরা ছবি দেখলাম, ছবির মধ্যে এখানে দেখা যাচ্ছে এখানে কিছু যে নেক রিজিয়নের যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে একটা বড় মাসেল দেখা যাচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, পিছনে ট্রাপেজিয়াস, এন্ড দেন স্ট্র্যাপ মাসেল, এগুলো হচ্ছে নেকের স্ট্র্যাপ মাসেল। হ্যাঁ, এখানে আমরা কিছু, এখানে একটা ইউ শেপ একটা জিনিস দেখা যাচ্ছে। এটা কিন্তু প্রথমেই দেখলে মনে হবে যে ছবিটা একটা ভয়ঙ্কর ছবি, বাট যখন আপনি বারবার দেখবেন তখন আর এত ভয়ঙ্কর লাগবে না। এই যে একটা হাড়ের মতো একটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে আনসা সার্ভিকালিস। ওকে, সো এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, MRCS এর পরীক্ষার প্রায় আসে। 24 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে ল্যাটারাল লোব অফ থাইরয়েড। 12 নাম্বার যে সুতার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। ওকে, কমন নার্ভ ইনজুরি কি কি হতে পারে? এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, যেটা সুপিরিয়র থাইরয়েড আর্টারির সাথে ক্লোজলি অ্যাটাচ থাকে, এটা ইনজুর্ড হলে হাই পিচ ভয়েস লস হবে। রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, যেটা ইনফিরিয়র থাইরয়েড আর্টারির সাথে অ্যাটাচ থাকে, এটা ইনজুর্ড হলে হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করবে। লেট কমপ্লিকেশন হতে পারে হাইপোথাইরয়েডিজম, অনেক সময় হাইপোপ্যারাথাইরয়েডিজমের জন্য হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে। থাইরয়েড ফাংশন পড়লাম আমরা, হাইপারথাইরয়েডের। ওকে, সো পরবর্তীতে যেটা গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আমি বলেছি যে আইজিজি অ্যান্টিবডি তৈরি হয় TSH রিসেপ্টরের ক্ষেত্রে। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সারটা বলা হয়নি। অ্যান্ড দেন থাইরয়েড হরমোনের কথা বললাম, কিভাবে সিনথেসিস সিক্রেট হয় এটা একটু নিজেদের বই থেকে পড়ে নেবেন, এটা নতুন করে বলার মতো কিছু না। অ্যান্ড দেন একটা সিনারিও বললাম, পোস্ট অফ থাইরয়েডেক্টমি পেশেন্টের স্ট্রাইডর অ্যান্ড ব্রেথলেসনেস এর কি কারণ হতে পারে। থাইরয়েডের প্যাথোলজির মধ্যে আমরা পড়লাম সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস অ্যান্ড হাশিমোটোস থাইরয়েডাইটিস। এরপরে পড়লাম হচ্ছে গয়টার এবং হাইপারথাইরয়েডিজমের কি কি সাইন সিমটম আছে, এবং হাইপারথাইরয়েডিজমে কি কি আমরা ফিচার পাবো, হাইপোথাইরয়েডিজমে কি কি ফিচার পাবো। সো আমি যেটা আজকে করছি, যে যেহেতু এটা অলরেডি রাত 11:30 বাজে এবং 1 ঘন্টার পরে আসলে মাথা এমনিও কাজ করে না, সো আমি আজকের সেশনটা এখানে শেষ করে দিচ্ছি। কালকের সেশনে আমি কি কি ডিসকাস করব আমি একবার একটু দেখিয়ে দিই, যাতে আপনাদের একটু রিলেট করতে সুবিধা হয়। সো কালকে থাকবে হচ্ছে একটা নেক লাম্পের পেশেন্ট আমার কাছে আসলে আমার মাথায় টোটাল কি কি রিজন আসবে, এবং এটা আমি কিভাবে এক্সক্লুড করব ছোট ছোট ক্লু দিয়ে। সো এটা MRCS পার্ট এ তেও আসে, এবং MRCS পার্ট বি এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কোশ্চেন আছে থাইরয়েড ম্যালিগন্যান্সি সম্পর্কে পড়বো, ভ্যারিয়াস ম্যালিগন্যান্সি, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, একটা থাইরয়েড পেশেন্ট আমার ওভারঅল কিভাবে হ্যান্ডেল করতে হবে, ট্রিপল অ্যাসেসমেন্ট সম্পর্কে জানবো, একটা হাইপার থাইরয়েডের পেশেন্টের হিস্ট্রি টেকিং কিভাবে আমরা পার্সু করব এটা জানবো,
ডিফারেন্সিয়াল কিভাবে এক্সক্লুড করব, কেসটা কিভাবে প্রেজেন্ট করতে হবে, একটা থাইরয়েডের এক্সামিনেশনে কি কি পয়েন্ট আমাকে ফলো করতে হবে, এবং সেই কেসটা আমরা কিভাবে প্রেজেন্ট করব, এবং তারপরে যে এমআরসিএস পার্ট বি এ হিস্ট্রি এক্সামিনেশন সেশন শেষ হওয়ার পরে কি কি শর্ট কোশ্চেন আনসার থাকে এগুলো আমরা একটু পড়ব। অ্যান্ড সবার শেষে যেটা করব, আমি দুইটা ডেমনস্ট্রেটিভ ভিডিও বানিয়েছি থাইরয়েডের হিস্ট্রি টেকিং আর এক্সামিনেশনের উপরে। ওই ভিডিওটা আমি আইদার কালকে লাইভে দেখাতে পারি অথবা আমি পরে ক্লাসের সাথে আপলোড দিতে পারি। সো যেটা আমাকে একটু কমেন্ট করে জানাই দিলে তখন আমি ওইটা সেভাবে করে পার্সু করতে পারবো, যেটা আপনাদের সুবিধা হয়। ওকে, so that's it for today. Thank you so much for joining, and I know that this is a very weird timing for you. You must be very tired, but আসলে আমার উইকডে বলে আমাকে একটু অড টাইমে ক্লাসগুলো নিতে হচ্ছে। Anyways, thank you so much for joining. Okay, see you. Take care. Bye bye.